ফিরে এলাম বিরতির পর। আমরা একটু চোখ রাখবো আরজিকর কাণ্ডের মামলার গতি প্রকৃতির দিকে। সিবিআই শিয়ালদা আদালতে আজকে আবেদন করে যে অতিরিক্ত তদন্ত চালানোর জন্য আরও 90 দিন তাদের সময় দেওয়া হোক। তারা আবারও এই তথ্য প্রমাণ লোপাটে অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তাদের জিজ্ঞাসাবাদ করতে চায় এবং আরও 90 দিন তাদের সময় দেওয়া হোক। টেকনিক্যাল গ্রাউন্ডে সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। প্রশ্ন উঠছে যে যখন সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন করে সিবিআই, যে সময় তারা বলে যে সাপ্লিমেন্টারি চার্জশিট তারা জমা দেবে, এরপর সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারে না, যখন ট্রায়াল শুরু হয়ে গেছে এবং ক্লোজিং সাবমিশন সেখানেও সঞ্জয় রায়কে একমাত্র খুন এবং ধর্ষণে একমাত্র অপরাধী হিসেবে মন্তব্য করে তার সর্বোচ্চ শাস্তির আবেদন করছে সিবিআই, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে সিবিআই নতুন করে 90 দিন সময় চাইছে যাতে এই গোটা বিচার প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হতে পারে। সেটা কেন, কোথাও কি সিবিআই এর কার্যপদ্ধতি এবং তাদের পেশাদারিত্ব নিয়ে একটা প্রশ্ন উঠে যাবে না? এ নিয়ে আমরা আলোচনা করব। আমি শুরুতে সরাসরি চলে যাব, রিয়া মাঝি আমাদের সঙ্গে রয়েছেন। রিয়া, কেন হঠাৎ সিবিআই এখন এই 90 দিন সময় চাইলো এবং কোন গ্রাউন্ডে আদালত সেটাকে খারিজ করে দিল? মৌপিয়াদি, তোমাকে জানিয়ে রাখবো যে 90 দিন আজকে সিবিআই এর তরফ থেকে চাওয়া হয়েছিল এবং বলেছিল যে এই ফার্দার 90 দিন যদি তারা পায় সেক্ষেত্রে তারা ইনভেস্টিগেশনটা যেটা চলছে সেটা আরও ভালো করে চালাতে পারবে এবং লজিক্যাল কনক্লুশনে আসতে পারবে বলে এমনটাই তাদের যে রিমান্ড কপি তাতে তারা মেনশন করেছিল। এবং সেখান থেকেই যেটা দেখা যাচ্ছে যে এই 90 দিন কাদের জন্য চাওয়া হচ্ছে, মূলত দুটো কারণে। একটা হচ্ছে ডিস্ট্রাকশন অফ এভিডেন্স, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট, এবং দ্বিতীয়ত হচ্ছে যে তারা ষড়যন্ত্র করেছে, বৃহত্তর ষড়যন্ত্র। এবং এই দুটো কেসের জন্য, এই দুটো অভিযোগের জন্য দুজনকে গ্রেপ্তার করেছিল। একটা অভিজিৎ মণ্ডল, যে এক্স টালাউসি, এবং যিনি সন্দীপ ঘোষ, এক্স প্রিন্সিপাল আরজিকর। এই দুজনকে যে গ্রেপ্তার করেছিল, গ্রেপ্তার করার পর যখন তাদের গ্রেপ্তারের 90 দিন হয়ে গেল তখন তারা চার্জশিট দিতে পারলো না। এবং যখন চার্জশিট দিতে পারলো না, সিবিআই আদালতে এসে বলল যে 90 দিন কমপ্লিট, আমরা চার্জশিট দিচ্ছি না এবং আপনারা ল অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার সেটাই নিন। এবং সঙ্গে সঙ্গে যেটা দেখা গেল যে জাজ তিনি বললেন যে দুজনকেই বেল দিয়ে দেওয়া হলো এবং সেটাকে বলা হয় স্ট্যাচুটারি বেল। সেই বেল গ্র্যান্টেড হয়ে গেল দুজনের জন্য। এবং যেহেতু এই চার্জশিটটা হলো না, তাহলে ফার্দার কি ইনভেস্টিগেশন হচ্ছে সেটা নর্মালি সিবিআই চালিয়ে যেতে পারে সেই ইনভেস্টিগেশন। কিন্তু সিবিআই আজকে যেটা 90 দিন চাইলো, যে আবেদন কোর্টের সামনে করলো, সেই আবেদনকে আজকে কোর্ট খারিজ করে দিল, রিজেক্ট করে দিল। মূলত যেই গ্রাউন্ডে করলো, যেটা একদম স্পষ্ট তোমাকে জানিয়ে রাখবো যে বাট ইন দিস ইনস্ট্যান্ট কেস দেয়ার ইজ নো সাচ পিটিশন। অর্থাৎ সিবিআই এই কেসে যেই মামলায় 90 দিন চাইছে, সেই মামলায় কোনো পিটিশন অর্থাৎ কোনো চার্জশিটই জমা দেয়নি। তাহলে কার বেসিসে তারা আবারও 90 দিন চাইছে? তারা তদন্ত এমনি যেরকম এগোচ্ছে সেরকমই এগিয়ে নিয়ে যাক না, কেন আবার 90 দিন যেরকম তদন্ত এগোবে সেরকম অনুযায়ী তারা চার্জশিট পেশ করবে, বা যদি চার্জশিট না পেশ করতে পারে স্ট্যাটাস রিপোর্ট কি রয়েছে সেটা কোর্টের কাছে জানাবে। যখন চার্জশিটই পেশ করলো না, তাহলে আবার 90 দিনের বিষয়টা আসে কেন? এবং কেনই বা আবার এই রিমান্ড কপি করে সেই প্রেয়ার দিতে হচ্ছে কোর্টের কাছে? এই বিষয়টাই কিন্তু মূলত আজকে কোর্টের তরফ থেকে এই অর্ডার কপিতে, যেটা আমার এখানে আমার তোমার কাছে জিজ্ঞাসা, যে আমরা দেখেছিলাম একদম শুরুর দিকে এই শিয়ালদা কোর্টে সিবিআই ভর্ৎসিত হয়েছিল, কারণ সিবিআই কে প্রতিনিধিত্ব করছিলেন যে আইনজীবী, তিনি দেরিতে পাঠান এবং দেরিতে পৌঁছান। এবং সেই সময় বিচারক এমন কথাও বলেন যে এত ক্যাজুয়ালি বিষয়টা যে নেওয়া হচ্ছে, এমন কথাও বলেন যে কি চান, যে অভিযুক্ত যে সঞ্জয় রায় তাকে কি বেল দিয়ে দেব। পরবর্তীকালে বিভিন্ন সময় সিবিআই এর যে তদন্ত সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যে আমরা যখন দেখছি যে নানাবিধ থিওরি ফ্লোট করানো হচ্ছে, সেখানে জোর করে দেহ সৎকার করে দেওয়া থেকে শুরু করে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফরেন্সিক অতি সম্প্রতি
যে ফরেন্সিকের রিপোর্ট নিয়ে নানান থিওরি ফ্লোট করা হচ্ছে, কিন্তু সিবিআই এর যে তদন্ত প্রক্রিয়া সেখানে এগুলো কোনোটাই আসছে না। কোথাও কি সিবিআই এর যে পেশাদারিত্ব সেটা নিয়ে একটা বড়সড় প্রশ্ন উঠে যাচ্ছে না? খুব উল্লেখযোগ্য মৌপিয়াদি, কারণ এই কেসে যেমনটা দেখা যাচ্ছে যে যেদিনই একটা করে হাই প্রোফাইল দিন থাকছে, ধরো আর্গুমেন্টের দিন, ঠিক তার আগের দিনকে একটা জিনিস, সেটা হচ্ছে যে কোনো মহিলার সোয়াব পাওয়া গিয়েছে, এরকম একটা বিষয় ফ্লোট করা হলো। এবং যখনই যেটা দেখা যাচ্ছে যে ডিএনএ রিপোর্ট, যেটা বহুদিন আগেকার একটি রিপোর্ট, সেই রিপোর্ট সামনে চলে আসছে যখন বাবা মা হাইকোর্টে যাচ্ছে। ঠিক যেদিন একটা করে ডেভেলপমেন্ট হওয়ার দিন, ঠিক তার আগের দিনকে একটা করে এরকম জিনিস ফ্লোট হয়ে যাচ্ছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সব থেকে বড় বিষয় যেগুলো ফ্লোট হচ্ছে সেগুলো কিন্তু সিবিআই এর তদন্তে আসছে না। একাধিক বিষয় প্রথম থেকে সামনে এসেছিল যে কলকাতা পুলিশ তাদের যে পিএম এর ভিডিওগ্রাফি সেটাতে বিকৃত করেছে, সিসিটিভিতে বিকৃত করেছে এবং অল্টার করে দেওয়া হয়েছে গোটা পিও অর্থাৎ প্লেস অফ অকারেন্স, সেই সমস্ত কিছু কিন্তু কোথাও মেনশন নেই। তুমি ডিএনএ রিপোর্ট থেকে, চার্জশিট থেকে আরম্ভ করে বিভিন্ন যে সিবিআই এর একাধিক ডকুমেন্ট, সেই ডকুমেন্টসে কোথাও মেনশন নেই। উল্টে আর্গুমেন্টে সিবিআই বলছে যে পিএম রিপোর্টে, পিএম এর যে ভিডিওগ্রাফি সেখানে কোনো বিকৃত করা নেই। তাদের যে বোর্ড, সেই বোর্ডও একইভাবে সম্মতি দিয়েছে, সেই বিষয়টা ডকুমেন্টারি মেনশন রয়েছে এবং আর্গুমেন্টে সিবিআই এর আইনজীবী বলছে বলে আমরা এমনটাই সূত্র মারফত জানতে পেরেছি। এবং আমরা যে চার্জশিটও পেয়েছি, সেই চার্জশিটেও আমরা দেখেছি সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে চার্জশিট পেশ করা হয়েছে সিবিআই এর পক্ষ থেকে, সেখানে কিন্তু এই যে অভিযোগগুলো সেগুলো প্রত্যেকটাই কার্যত খণ্ডন করা হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে নির্দিষ্টভাবে বলা হয়েছে যে দেশের একাধিক প্রতিষ্ঠিত নামী প্রতিষ্ঠান, তার বিশেষজ্ঞদের নিয়ে যে গঠন করা হয়েছিল যে এক্সপার্ট টিম, তারা যে রিপোর্ট দিয়েছেন তাতে ইনকোয়েস্ট এবং পোস্টমর্টেমের মধ্যে যথেষ্ট কনসিস্টেন্সি রয়েছে, অর্থাৎ কোনো অসামঞ্জস্য নেই। আমার এখানেই প্রশ্ন রাজর্ষির কাছে, যে রাজর্ষি, আমরা যদি দেখি যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের ওপর ভিত্তি করে সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে এবং চার্জশিট একদম ধরে ধরে কালেক্টেড বাই লোকাল পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশ ওই 12-13 ঘন্টায় যাকে গ্রেফতার করলো এবং 4 দিনের মধ্যে, 4 দিনেরও কম সময়ে যা যা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স কালেক্ট করলো তার উপর দাঁড়িয়ে সঞ্জয় রায়ের বিচার একদম শেষ পর্যায়ে ক্লোজিং সাবমিশন সিবিআই করছে। এখন সিবিআই অতিরিক্ত সময় চাইছে কেন? যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগ তারা এনেছিল, আমি দুর্নীতির অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বলছি না, এই কেসে যেখানে তাকে শোন অ্যারেস্ট করা হয়েছিল, সেখানে তাদের বিরুদ্ধে চার্জই গঠন করতে পারেনি। এখন আবার 90 দিন সময় চাইছে, যেটা খারিজ করে দিয়েছে আদালত। একদম। আমি তার আগে জাস্ট আগের যে টপিকটা তার একটা লাইন আমি বলে শেষ করছি। সেটা হচ্ছে 2013 সালের খুব সম্ভবত 28 এপ্রিল ইউপিএ 1 গভর্নমেন্টের শরিক মুলায়ম সিং যাদব, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে চাইনিজ ইনকারশন 1 লক্ষ স্কোয়ার কিলোমিটার দখল করে নেওয়া হয়েছে এবং সরকার কোনো কিছু করছে না, সরকারের শরিক পার্লামেন্টে 0 আওয়ারে অন রেকর্ড কি বলেছেন এটা যদি একবার দেখে নেওয়া যায়। যাই হোক, এবার আসি সিবিআই এর ব্যাপারে। দেখো, সিবিআই কি করবে না করবে সেটা সিবিআইয়ের মুখপাত্র বলবে, সেটা আমরা বলবো না। 5 দিন পর সিবিআই হাতে তদন্ত ভার পেয়েছে। 5 দিন ডিলে মানে হচ্ছে 50 দিন ডিলে। ওই ব্রহ্মার একদিন মানুষের 4 যুগের মতো। সিবিআই কোথাও বলছে না যে আমরা প্লেস অফ অকারেন্স একদম ইনট্যাক্ট অবস্থায় পাইনি, আমরা এমন অনেক কিছু পাইনি যে জিনিসগুলো আমাদের পাওয়ার কথা ছিল, কোথাও সিবিআই বলছে না। এটা সুপ্রিম কোর্টে সিবিআই পরিষ্কারভাবে বলেছে। কোথায় বলেছে? সুপ্রিম কোর্টে জজ পরিষ্কারভাবে বলেছে। সুপ্রিম কোর্টের জাজ বলেছেন যে 30 বছরের কেরিয়ারে একটা রাজ্য সরকারের পুলিশ এইভাবে তদন্ত করছে, এটা আমার দেখা নেই। জজ বলেছেন, আমাদের কারুর কথা নয়। তো এখানে দাঁড়িয়ে এই যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, সুপ্রিম কোর্টে পরিষ্কার ভাষায় সিবিআই এই কথাগুলো বলেছে। আর শিয়ালদা কোর্ট, লোয়ার কোর্ট তার ভিত্তিতে জবাব দিয়েছে, এটা জজ সাহেব বলতে পারবেন। আমি আইনজ্ঞ নই, তাই আইন নিয়ে বলতে পারবো না। তবে এইটুকু অবশ্যই বলতে পারি যে মদন মিত্রের বেলের সময় পশ্চিমবঙ্গে কি হয়েছিল এবং তারপরে অমিতাভ লালা বাংলা ছেড়ে পালা যে রাজ্যে স্লোগান, ওটার পরে জাস্টিস রাজশেখর মান্তার বাড়িতে পোস্টার, এখনো অবধি কেউ জানতে পারলো না কোন জজ সাহেব তৃণমূলের নেতাদের কোলে বসে থাকা সন্দীপ ঘোষের বিরুদ্ধে বাবা রায় দেবে। এই ভয় অবশ্যই থাকতে পারে। প্রশ্ন উঠবে যে তেমনি অতীতে এই উদাহরণও রয়েছে যে একজন বিচারপতি
তিনি অবসর অফিসিয়ালি অবসর নেওয়ার আগে তিনি জানিয়ে দিচ্ছেন তিনি রাজনীতিতে জয়েন করছেন, এবং তারপর তিনি বলছেন তিনি নাকি দীর্ঘদিন ধরেই যোগাযোগ করছিলেন। হ্যাঁ, তিনি বিচারপতি করেছেন এবং বিচারপতি যে সময় বক্তব্য রেখেছেন তারপর থেকে তিনি কোন রায়টি ঘোষণা করেছেন এখন অবধি সেটা নিয়েও অনেক কথা হয়েছে, এবং সেটা নিয়ে কোনো রায় ইত্যাদি কিছুই যে ঘোষণাও করেননি, কিছুই করেননি। আমি আসবো, আমি একটু এবং জয়েনিংটা তিনি নির্যাতিতার পাওয়ার পরিবার, পরেই করেছিলেন। নির্যাতিতার বাবা মা কি বলছেন এবং নির্যাতিতার পরিবারের আইনজীবী তারা কি বলছেন। আমি হয়ে গেছে, আমি ছুটি চলে যাই। আদালত সব শুনলেন, শুনে বললেন ঠিক শোনা আছে। যাচ্ছে কাউকে পাওয়া আজকে আর্গুমেন্ট শেষ হলো না কেন, মানে আরো সময় লাগবে? ওরা এখনো সময় দেয়নি, ওরা সময় চাইছিল। 5টা বেজে গেছে এমনিতেই, 5টার পরেও তো শুনলেন জজ, ওই জন্যই বন্ধ হয়ে আসতে হবে। আবার আমাদের অনেক কিছু মানে মনে হয়েছে যে ওই দিকগুলো এখনো কোনো ইনভেস্টিগেটই হয়নি, সেই কোশ্চেনগুলো আমরা রেখেছি জাজের কাছে। জজ সাহেব হ্যাঁ, অ্যাকসেপ্ট করেছেন, দেখবেন বলেছেন। এই মুহূর্তে ওনাদের বাড়ির লোকের যেটা আবেদন, এবং তার সঙ্গে আমরাও একমত যে এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আরও অনেকে জড়িত আছেন। অনেকে এই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ অনেকের বিরুদ্ধে আছে। এই সবাই তদন্তের আওতায় আসবে এবং তাদেরকে বিচার প্রক্রিয়ার মধ্যে আনলে পরে এই সত্যটা একদিন উদ্ঘাটিত হবে। আপাতত আমরা রিটেন সেট আপ আর্গুমেন্টটা দিয়েছি, তারপরেতে আজকে যে ডিফেন্স কাউন্সিল ওদের আর্গুমেন্ট শুরু করে, তারা কিছুটা পার্ট ডিফেন্স আজকে আর্গুমেন্টটাকে তুলে ধরে সাহেবের কাছে। পরবর্তীকালে ওনারা আরও কিছু আর্গুমেন্ট করবেন, সেই মতে আজকে ওনারা অ্যাডজর্নমেন্ট চেয়েছেন। তবে অনেকটা পার্টি হয়ে গেছে, হয়তো কিছুটা পার্ট ওনাদের বাকি আছে। সেই পার্টটা শেষ হয়ে যাওয়ার পর সিবিআই হয়তো এই আর্গুমেন্ট যেটা হয়েছে তার উপর কোনো রিপ্লাই দিতে পারে। ওনাদের রিপ্লাইয়ের পর আমাদের কাছে সুযোগ আসবে, আমরা আবার আমাদের তরফ থেকে এই আর্গুমেন্টে যেই পয়েন্ট উঠে আসছে সেইগুলোর উপর আমরা বক্তব্য রাখতে পারি কোর্টের কাছে। অভিষেকের কাছে আসবো। অভিষেক, সমস্যা হলো যে 16ই সেপ্টেম্বর 2024 মুখবন্ধু খামে সিবিআই সুপ্রিম কোর্টে এমন কিছু জমা দিল যেটা দেখে নাকি সুপ্রিম কোর্টের জাজ বললেন যে এরকম ঘটনা আমি আমার চাকরি জীবনে দেখিনি। 16ই সেপ্টেম্বর 2024 সুপ্রিম কোর্ট থেকে আস্তে আস্তে এই আজকে হচ্ছে 3রা জানুয়ারি 2025 দিল্লি থেকে শিয়ালদা আস্তে আস্তে সেই মুখবন্দি খামটা গেল কোথায়? আই হ্যাভ নো আইডিয়া। সেকেন্ডলি হচ্ছে যে এই আরজিকর মামলা না অনেকগুলো জিনিস শিখিয়ে দিয়েছে, এবং আমি তোমাকে ব্যক্তিগতভাবে কিছু বলছি না, অনেকগুলো ব্যাপার আমাদের সামনে এসছে। এক, লালমোহন গাঙ্গুলি প্রখর রুদ্রের মতো যদি সিদ্ধান্ত আগে ঠিক করে নিয়েছিলাম আমরা, এবং আমরা সেটা প্রমাণ করতে পারিনি, এটা আমাদের কাছে একটা শিক্ষা। তার পাশাপাশি তোমাদের সাংবাদিকদের যে রাজনৈতিক সূত্র বা সূত্র বলে যে অ্যাকচুয়ালি কিছু থাকে না, তোমাদের একাধিক লোকজন বিভিন্ন চ্যানেলে 7টা থেকে 9টা জানতে চায়, মিনমিন এটসেট্রা এটসেট্রা করে যে মিডিয়া ট্রায়ালটা করলো কিসের ভিত্তিতে করলো। এবং এখানেই বলি যে আমরা প্রথম থেকে কলকাতা টিভি তথ্যনিষ্ঠ থেকেছে, একদম আমি এক্ষেত্রে তোমাকে আমি ধন্যবাদ জানাতে চাই। হয়তো সেক্ষেত্রে আমরা রাজনৈতিক প্রতিপক্ষ, আমরা রাজনৈতিকভাবে যে কোনো রকম বিচ্যুতি থাকলে সেটাকে সামনে নিয়ে আসবো, সেই কারণেই আমরা বিরোধী দল। কিন্তু সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তোমাদের নিরপেক্ষ থাকার কথা। আমি আনফর্চুনেটলি শুধু তাই না, বেশ কিছু আইনজীবী কাম রাজনীতিবিদ তারা এমন, দেখো একটু রাজশ্রী যে কথাটা একটু বিরত করলাম তোমাকে, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ দা, মৌপিয়া কথা বলছি। বিকাশ দা, আজকে আমরা দেখলাম যে সিবিআই শিয়ালদা কোর্টে আরো অতিরিক্ত 90 দিন সময় চেয়ে আবেদন করেছিল, কারণ সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলকে তারা আবারও জিজ্ঞাসাবাদ করতে চায়। এই আবেদন খারিজ হয়ে গেছে, এই সম্পর্কে আপনার প্রতিক্রিয়া? দেখুন, প্রথমত আবেদন কি করেছে সেটা না জেনে বলা যায় না। আইনেই আছে তারা তদন্ত করতে পারে, ফার্দার ইনভেস্টিগেশন করতে পারে, সেজন্য আবেদন করার খুব দরকার হয় না। ওরা হয়তো হেফাজতে নেওয়ার আবেদন করে থাকতে পারে, যদি হেফাজতে নেওয়ার আবেদন করে থাকে তো সেটা খারিজ করেছে। তার বিরুদ্ধে যদি ওরা মনে করে হায়ার কোর্টে যাবে। কোথাও কি সিবিআই এর যে ভূমিকা, সিবিআই এর যে পেশাদারিত্ব, সেটা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে এই গোটা ঘটনায়? প্রশ্ন তো উঠছেই। সিবিআই রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করলে পরে তো
এই বিষয়গুলো নিয়ে এই ধরনের প্রশ্ন আসে না। এটা যারা করেছেন তাতে খানিকটা আশঙ্কা থেকে যায়, সত্য মিথ্যা তো পরে বিচার হবে কিনা না, আশঙ্কা থেকে যায় যে তার মাঝে মাঝে তার রাজনৈতিক প্রভাব দ্বারা প্রভাবান্বিত হচ্ছেন। বিকাশ দা ধন্যবাদ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি। অভিষেক, ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। একদম শেষ পর্যায়ে চলে এসেছে। অভিষেক, তুমি যেটা বলছো। তোমাদের ওই যে মানে সংবাদ সঞ্চালিকা ছিল বা যে তোমাদের স্পেশাল রিয়া একটা খুব ইন্টারেস্টিং কথা বললো যে যখনই কি ডেটগুলো আসছে একটা বিতর্কিত জিনিস এটা করা হচ্ছে। লেটস বি অনেস্ট টু আওয়ার সেলফ। হ্যাঁ, এই সরকারকে হারাতে হবে, এই সরকারের কোনো নৈতিক দায় নেই, সব বুঝলাম, কিন্তু হাসিনার মতো হারানো সম্ভব নয়, সেটা উচিতও নয়। আমাদেরকে গণতান্ত্রিকভাবে হারাতে হবে। সেটা করবার জন্য আনফর্চুনেটলি তোমাদের ফ্রেটার্নিটির আমাদের এখানে আমরা এমন এমন বক্তব্য দিয়েছি, আমাদের বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের সামনে চলে এসছে। এবং সিবিআই যে জিনিসটা যে ল্যাজে গোবর এটা হলো, আমার মাঝে মধ্যে মানে আমাদের ট্যাক্স পেয়ারের পয়সা কেন এদের রাখা হচ্ছে। এবং এই শুধু এই ক্ষেত্রে নয়, এবং কলকাতা পুলিশের ওই 4 দিনের তথ্য তার প্রমাণের বাইরে উপর ভিত্তি একটা নট আ সিঙ্গেল ভ্যালু এডিশন, নট আ সিঙ্গেল ভ্যালু। 4 মাসে সিবিআই কিছু পেল না, এখন 90 দিন চাইছে। এবং সবথেকে সমস্যা এই যে বিচারকদের অবজারভেশন, আমার অন্তত সাধারণ বুদ্ধি বলে এই অবজারভেশন কোনো মূল্য নেই আনটিল এন্ড আনলেস এটা নথিভুক্ত হয়। এই অবজারভেশনের কোনো অর্থ নেই। একদম শেষ, এখানেই শেষ করছি বাংলা বলছে।